শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে টাফ টক উইথ ঋতব্রততে এই অশান্ত অন্ধকার সময় একজন আলোর পথযাত্রী আবুল বাসার। টাফ টকে আপনাকে স্বাগত। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাবো যে বঙ্গবিভূষণে আপনি ভূষিত হয়েছেন। এটা অত্যন্ত আনন্দের কথা, ব্যক্তি হিসেবে তো আপনার বটেই, এবং আপনার যারা অগণিত আমার মতো পাঠক আছেন তারাও খুব খুশি হয়েছেন, এবং তার পাশাপাশি এটা কথা সাহিত্যেরও জয়। আমি আমার প্রথম প্রশ্নটা আপনাকে এইভাবে করতে চাইব যে সত্যি কি কথা সাহিত্যের মর্যাদা বাংলা সাহিত্যে বা ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে কি কথা সাহিত্যর গুরুত্ব আদৌ আমরা অনুধাবন করি, নাকি শুধুমাত্র পুরস্কার বা ইউনিভার্সিটির কোনো সেমিনারে কালো কফি খেতে খেতে শুধুমাত্র আমরা বুদ্ধিদীপ্ত কথাই বলি? আমাকে এখানে বলা হচ্ছে যে আমার যে বাস্তবতার নানান রকম সেটস আছে, সেটাকে আমি সর্বসাধারণ সর্বস্তরে পৌঁছে দিয়েছি। এটা কিন্তু মূল্যায়ন, মানে আমাকে যে পুরস্কারটা দেওয়া হলো তাতে বলা হয়েছে আপনি সাহিত্যের সম্পদ ইত্যাদি বলার পর বলা হয়েছে যে এটা করেছি আমি, ঠিক আছে না? এটা তারা কিন্তু উল্লেখ করেছেন যে পুরস্কার কমিটি, যে আমি বাস্তবতার যে নানান মাত্রা এবং মনস্তত্ত্ব জগতের মানুষের যে নানান সেটস, এইগুলোকে আমি পৌঁছে দিয়েছি, সর্বস্তরে নিয়ে গেছি। এখন এটা সত্যি গেছি কিনা সে তো পাঠক মিলিয়ে দেখবে। এইটুকু শুধু আমি বলতে পারি যে এত বৈচিত্র্য, আমি যেমন যতটা মুসলমানের লেখক ততটা হিন্দুর লেখক, একেবারে মানে মানে আমার যদি হিসেব করে তাহলে এতটা আবুল বাশার যতটা মুসলমান নিয়ে লিখেছে তার চেয়ে বেশি হিন্দু নিয়ে লিখেছে। আমার নায়ক ওখানে যেমন মিল্লাত ফুলবউতে, তেমনি শেষ রূপকথাতে নায়ক হচ্ছে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, এবং তার গাভী নিয়েই কিন্তু ওটা পলিউশনের উপন্যাস, যে প্রথম আক্রান্ত হচ্ছে কিন্তু গাভী। গাভী এবং পৃথিবীকে একাকার করে দেখানো হয়েছে, মানে এই মিথের উপর কিন্তু উপন্যাস। আসলে কি হয়েছে যে যে কালচারটা নজরুল রেখে গেছেন আমাদের জন্য, তার কথা সাহিত্যিক রূপ কি হবে সেটা আমি সারা জীবন ধরে করে চলেছি। আপনি নিজেকে যখন কথা সাহিত্যিক হিসেবে আমরা আবুল বাসার বলি, তখন আপনার কোথাও মনে হয় না যে আবুল বাসারকে একটু খাটো করে দেখা হচ্ছে? সাহিত্যিক তো সাহিত্যিক, কথা সাহিত্যিক কেন? আপনি তো উচ্চাঙ্গেরও সাহিত্যিক। না না, কথা সাহিত্যিক মানে তো কথা, এখানে কিন্তু গল্প, কাহিনী, কাহিনী চিত্র বললে কি সিনেমাকে ছোট করা হয়? তা তো না, এটা তো কথা শিল্প। কিন্তু কথা শব্দটি তো বিভিন্ন মাত্রা আছে। কথা, কথা সাহিত্য, সাহিত্য একই কথা। কথা সাহিত্য মানে হচ্ছে কথা, এখানে গল্প। রবীন্দ্রনাথ বলছেন যে কথা জিনিসটা না অচল, কিন্তু তাতে সুর সংযোজন যোজনা করতে পারলে সে গড়াতে থাকে এবং সেটা একটা গতিসম্পন্ন হয়। তা কথা হচ্ছে কাহিনী। এখানে আমরা তো কাহিনী লিখি, একটা গল্প তো লিখি, তাই না? সেই জন্য কথা সাহিত্য বলা হচ্ছে। আর যদি সাহিত্য বলি তাহলে কিন্তু কবিতাকেও সাহিত্য বলা হচ্ছে। অবশ্যই। আমি এখানে আপনাকে প্রশ্ন করব, ফরাসি দেশে এরকম অনেক ঔপন্যাসিক আছেন, বা ধরুন পামুকের মতো ঔপন্যাসিক, অথবা ধরুন মিলেন কুন্দারা, এরা তো কখনো কখনো এটাও বলতে চেয়েছেন, কথাকে নয়, ঘটনাকে নয়, ভাষাকে ধরে একটা আবহ সৃষ্টি করে উপন্যাস। কোথাও কি আপনার মনে হয় আমাদের দেশে, বা আমি আমাদের দেশ মানে শুধু ভারতবর্ষ বলছি না, আমাদের উপমহাদেশে এখনো কথা সাহিত্যই সাহিত্য, যেটা ফরাসি দেশে বা অন্য জায়গায় ওনারা একটা গোটা উপন্যাস লিখে ফেলছেন শুধুমাত্র টেবিলের একটা অংশকে নিয়ে? সেখানে কোনো ঘটনা নয়, কথা নয়, কিছু অনুভূতি নিয়ে তারা চেষ্টা করছেন। আমি ভালো মন্দের মধ্যে যাচ্ছি না। ওটা তো ওরকম তো এক্সপেরিমেন্ট আমার লেখাতে আকছার আছে। মানে এই মানে পামুকের চেয়ে আমি বয়সে বড়, ঠিক আছে, ঠিক আছে? তো পামুক যে ভাষাটাই লেখেন, আমার মতো মনে হয় সে ওরকম ভাষা তো মরুস্বর্গতেই আছে। বলে আমার তো শুধু হাওয়া নিয়ে একটা উপন্যাস লেখার ইচ্ছে ছিল। হাওয়া, বাতাস, হাজারি তালতলাতে, হাজারি তাল মানে 1000 তাল গাছ কিভাবে বাতাসকে ছড়াচ্ছে পৃথিবীতে, তার যে মর্মরতা এবং তার যে গতি, সেটা উপন্যাসের বিষয়। আমি বিচিত্র বিষয় নিয়ে লেখালেখি করেছি। মানে ওদের আধুনিকতা আমার আধুনিকতা
কোনো অংশে ছোট নয়, আমি তো বলবো যে ওরকমই লিখেছি আমি। একটা হচ্ছে যে এত বেশি আধুনিক হলে তো সমস্যা হয় না। আমি যদি অদ্ভুত একটা বলে বাতাস নিয়ে উপন্যাস লিখবে একজন, তো পাগল মনে করবে, কিন্তু পাগল তো নয়। হাজারি তালতলা তো দেখেনি সে, 1000 তাল গাছ কি ঋতব্রত তুমি দেখেছো কখনো? তাল গাছ দেখেছি, কিন্তু 1000টা তাল গাছ আমি তাহলে দেখি। 1000টা তাল গাছে যে বাতাস লাগবে তখন কি হবে? এবং ওই জায়গাটা কিরকম জানো তো, ওখানে যে নায়ক সে ওই জায়গাটা বাতাসটা অতিক্রম করতে পারছে না সাইকেল নিয়ে, ওকে ঠেলে ফেলে দিচ্ছে, আর ওই বাতাসের সঙ্গে সে লড়াই করছে। অসাধারণ। এত বাতাস এখানে, যেখানে যেখানে প্রকৃতি এইভাবে কালো হয়ে গেছে, সেখানে বিশুদ্ধ বাতাস বইছে এত জোরে, আর এই মর্মরতায় তার যে অদ্ভুত শব্দ। হাজারি তালতলা, হাজারি তালতলা তো আমার দেখা জায়গা, প্রকৃতিতে এটা কল্পনা নয়, এরকমই আছে, এমনি ছিল আমার ছেলেবেলায়। এখন জানি না হাজারি তালতলা আছে কি না। 1000-এরও বেশি গাছ ছিল, তাল গাছ ছিল। অবশ্যই। আমি যেহেতু সত্যজিৎ রায় জন্ম শতবর্ষ, সেই জন্যে আমি সত্যজিৎ রায়েরই একটি অংশকে তুলেই আপনাকে প্রশ্নটা করব। ব্যাপারটা হচ্ছে, পথের পাঁচালী এত বেশি গোটা পৃথিবী জুড়ে সমাদৃত হয়েছেন, সত্যজিৎ রায়কেও এ কথা বলতে শোনা গেছে, আমি কি আর পথের পাঁচালীর পর ভালো ছবি করিনি? কোথাও কি আবুল বাসারের সঙ্গে এখানে সত্যজিৎ রায়ের মিল হয়েছে? কারণ ফুল বউয়ের এত খ্যাতি কখনো কখনো কি আপনার সুরের সম্পান বা অন্য লেখাগুলোকে ঢেকে দিয়েছে? শেষ রূপকথা বা জলমেটে আগুনের উপাখ্যান, যেগুলো সূর্য আর সংজ্ঞার মিথ নিয়ে লেখা, জল মাটি আগুনের উপাখ্যান, 3টে উপাদান তো, জল মাটি আগুন, এর বাইরে কি উপাদান আছে? তাহলে এই যে হিন্দু মিথোলজি যেটাকে আমরা বলি, হিন্দু অ্যাপ্রোচ, সেটা এই উপন্যাসের মধ্যে আছে। যদিও তা কুমোরপাড়ার যারা যারা মৃৎপাত্র তৈরি করে তাদের সঙ্গে চাষির বিরোধ আছে ওখানে, কারণ নদীর কুক্ষিকে কেটে নেয়, ওরা কেটে নিয়ে ওরা হাঁড়ি বানায়, এবং নদীরই বুকের বালি নিয়ে চুরি করে ওরা ওদের ব্যবসা চালায়। এখানে জমির মালিক কিন্তু কৃষক, যেটা জীবনানন্দের খুব প্রিয় মিথ ছিল এটা, তার উপরে উপন্যাস কিন্তু এটা। যারা পড়েছেন তারা জানেন, যারা পড়েছেন তারা জানেন যে এত ভ্যারাইটি আছে লেখার মধ্যে। বা আমার মধ্যপ্রাচ্য নিয়ে গভীর গবেষণা আছে, আমার কোরআন এবং হাদিস নিয়ে বই উপন্যাস আছে। যেমন যেভাবে একটি হাদিসে জিস তরহ এক হাদিস কা জন্ম হোতা হ্যায় উপন্যাসের নাম, মানে যেভাবে একটি হাদিসের জন্ম হয়। তো হাদিস কি তাই তো কেউ জানে না, তাহলে ওটা আমার জানানো কাজ। আবার সূর্য আর সংজ্ঞার মিথ, তার সঙ্গে জীবনানন্দের সম্পর্ক কি, তাও আমাকে জানানোর কাজ। তারপরে এই যে এতগুলো বৈচিত্র্য, এটুকু শুধু না, আরও অজস্র আছে, যেখানে নদী বারবার এসেছে আমার উপন্যাসে, পাখি নিয়ে উপন্যাস হচ্ছে নন্দিনী পাখিরা, বার্ডস অন বার্ডস, এরকম বিচিত্র বিষয় আছে। আমি এই জন্যই প্রথমেই জিজ্ঞেস করেছিলাম কথা সাহিত্যিক, এই প্রশ্নটা বারবার করেছিলাম, কথা সাহিত্য কোথাও কি আবুল বাশার গদ্য আর কবিতার অসাধারণ, ওটা ভেঙে দিয়েছি আমি, অসাধারণ গদ্য এবং তার সঙ্গে প্লট, তাতে পাঠককে আকর্ষিত করে আসলে দর্শনের মহাসমুদ্রে নিয়ে যান? এটা তো তোমার মূল্যায়ন, এবং এটা এত শুনতে আমার ভালো লাগছে এবং বিশ্বাস করতে ইচ্ছে করছে। আমার মনে হয় তাই করেছি আমি দর্শনের বাইরে আমার দর্শনটাকে ধরতেই হবে। দর্শনকে আমি রাবীন্দ্রিক, যার ফলে আমি ফিলোসফি ছাড়া থাকতে পারি না। যেহেতু রাবীন্দ্রিক বললেন, আমরা জানি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে অসংখ্য রবীন্দ্র অনুরাগী মানুষ আছেন, এবং বাংলাদেশের মানুষের বাংলা ভাষায় তাদের যে গবেষণা, তাদের যে সমৃদ্ধি নিয়ে আসছে, সেটা আন্তর্জাতিক মানের, সেটা বাঙালি হিসেবে আমরা গর্বিত। বাংলাদেশে আমি এখানকার থেকে অন্তত 20 গুণ বেশি বিখ্যাত। আমি ওই বিষয়ে আসছি, কিন্তু রবীন্দ্রনাথের প্রসঙ্গে অনেকে বলছেন রবীন্দ্রনাথ বাংলাদেশে ব্রাত্য করে দেওয়া হোক, তার কারণ রবীন্দ্রনাথ হিন্দুর কবি। নিশ্চয়ই খবর এসেছে, একদমই ভুল খবর এসেছে, একদমই নয়। আমি এই তো 7 তারিখে, এই যে 7 তারিখে আমি লিখলাম রবীন্দ্রনাথ, নজরুল এবং জীবনানন্দকে নিয়ে একটি লেখা লিখলাম, পথের শেষ কোথায়, ঘৃণার শেষ কোথায়।
তো যার ফলে ওখানে ওরা খুব সাগ্রহ, না না না, রবীন্দ্রনাথ থেকে ওরা বিচ্যুত কোনো কালেই হবে না, রবীন্দ্রকে ছাড়বেই না, প্রশ্নই নেই। ওটা কোনো গোঁড়া কেউ কিছু বলে থাকতে পারে, ওতে কিছু যায় আসে না। না 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 না, একদমই না, একদমই না। বাংলাদেশ মানেই তো রবীন্দ্রনাথের দেশ, কবির রচিত দেশ, কবি যেমন কল্পনা করেছে তেমন দেশ ওটা একটা। কিন্তু কোথাও কি মনে হয় না একদিকে রবীন্দ্রনাথ অন্যদিকে নজরুল, বাংলার তো সম্পদ, কোথাও মনে হয় না এদের এদের মহান দুই স্রষ্টাকে পরস্পর বিরোধীভাবে ব্যবহার করা হচ্ছে, যেটা আগে ভাবাই যেত না? না, সে তো একটা মৌলবাদী শক্তি, সে সর্বত্র মাথা চাড়া দিয়েছে, দক্ষিণপন্থী শক্তি যদি বলি। তো এরা তো নানাভাবে বিচ্ছিন্ন করতে চাইছে, মানে মূল স্পিরিটটাকে নষ্ট করতে চাইছে, সাহিত্যের স্পিরিট নষ্ট করতে চাইছে, ধর্মের যে সেতুবন্ধন, ধর্ম যে মানুষকে মেলায়, এটাকে নষ্ট করতে চাইছে, ধর্মের একটি কদর্য চেহারাকে আবিষ্কার করতে চাইছে। এগুলো তো গোটা পৃথিবী জুড়ে চলেছে, এটা হচ্ছে। আপনার লেখা অবশ্য তার প্রতিবাদ, হ্যাঁ, বারবারই, এবং সেটা বাংলাদেশ ছেপে চলেছে। ইন্টারেস্টিং হচ্ছে যে আমি যা লিখছি তারা খুব যত্নের সঙ্গে, একটা কমাও কাটেন না ওরা। ফুলবউ তো আমাদের বঙ্গে যতটা জনপ্রিয় তার থেকে 20 গুণ জনপ্রিয় অনেকে বলেন অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি ফুলবউতে চলে আসছি। আমার দেখুন, আপনাকে চেনা আমার ফুলবউয়ের মাধ্যমে। ফুলবউয়ের প্রথম লাইনে জীবন, মিল্লাত এবং মোকাবিলা একটি সংস্কৃত আশ্রয়ী শব্দ, অপর দুটি আরবি ফার্সি আশ্রিত আরবি শব্দ। না, এটা আমি ঠিক করেছিলাম যে উপন্যাসটা আমি জীবন কথাটা দিয়ে শুরু করব, বুঝলে? আপনি যেটা বলছিলেন রবীন্দ্রনাথ যেমন প্রাণ দিয়ে, যেমন প্রাণ শব্দটা উনি খুব পছন্দ করতেন, বলছেন প্রাণ ব্যাপারটা আমার কাছে স্পষ্ট, আত্মাটা ওরকম নয়। এটা কিন্তু এই যে 7 তারিখে যেটা বেরিয়েছে লেখা, তাতে এই কথাগুলো আছে। তো সেখানে আমি ভেবেছিলাম যে জীবন কথাটা দিয়ে আমি উপন্যাসটা মানে গল্পটা শুরু করব। তো জীবনের কতগুলি অশ্লীল ঘটনার মোকাবেলা করছিল মিল্লাত, তাই তো? মোকাবেলাটা আরবি শব্দ, মিল্লাতটা আরবি শব্দ, কিন্তু মিল্লাত তো নায়কের নাম মনে করি পড়েছে পাঠক, সব পাঠক তাই পড়েছে। কিন্তু মিল্লাতের মানে হচ্ছে ধর্ম, মানে ধর্ম কতগুলি অধর্মের মোকাবেলা করছিল। ফুলবউ কি তাও আজ, মানে সেই জন্য কি আজও প্রাসঙ্গিক? একেবারে প্রাসঙ্গিক, ও একেবারে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আসলে এই যে ধরো যে জীবনের কতগুলি অশ্লীল ঘটনার মোকাবেলা করছিল মিল্লাত, এই লড়াই তো থামেনি এখনো, না? কিন্তু মুশকিল হয়েছে যে এগুলোর গুরুত্ব দেওয়ার জন্যে যে মানসিকতার দরকার বা এটাকে আরো ভালো করে বোঝার দরকার, সে তো তোমাদের মতো পাঠক ছাড়া তো তারাই ভরসা আমার। তারা হয়তো করবে, উদ্ঘাটন করবে, আর ধীরে ধীরে করবে। ছেলেমেয়েরা, নতুন ছেলেমেয়েরা ধরো গবেষণা করছে নানা রকম, সেখানে হয়তো আগামী অপেক্ষায় রয়েছি যে কারা এটা ভালো করে তুলে ধরবে। তবে মিল্লাতের ব্যাপারে একটা কথা বলি, मिल्लत जोड़ता है, मिल्लत इंसान को जोड़ता है, মানে ধর্ম যুক্ত করে মানুষকে। কিন্তু যদি মিল্লাত ধর্ম স্বয়ং লড়াই করছিল অধর্মের বিরুদ্ধে, এটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে নাকি? অবশ্যই। তাহলে এই যে ভেতরে ভেতরে পড়তে নানা রকমের মানে যা পড়ছি তারও ভেতরে অন্য কিছু প্রবাহ চলেছে লেখার, এটা তো আবিষ্কার করতে হবে। এই জন্যই তো আমি আপনাকে প্রথম থেকে বলে আসছি, এখনো বলে আসছি, আপনার কথা সাহিত্যিক হচ্ছে আপনি জাদুকর, আপনি পাঠককে আকর্ষণ করছেন। আসলে পাঠককে আপনি একটা মহাসমুদ্রের তীরে দাঁড় করিয়ে দিচ্ছেন, যেখানে বলা যেতে পারে যে ধর্ম আছে, যেখানে দর্শন আছে, এবং তার থেকেও বড় কথা ধর্ম, দর্শন এবং মানবিকতা। আমাদের দুজনের পরিচিত একজনের নাম বলেই ফেলি আজ, কি হবে তোমার সামনে বলা যায়। রমাপদ চৌধুরী একদিন আমাকে ডেকে বলছেন, মানে খুবই শ্রদ্ধেয় মানুষ, ভালোবাসতেন, মজা করতেন আমার সঙ্গে, বলে দেখুন শুনুন আপনার লেখা এটা আমি ছাপতে পারবো না। কেন ছাপতে পারবো না? কেন? এই ধর্ম আর রাজনীতি এই দুটো বাদ দিন। হ্যাঁ, ধর্ম রাজনীতি বাদ দেবো? তাহলে থাকবে কি? না সেক্সও দেবেন না। হ্যাঁ, তাহলে তো ধর্ম নেই, রাজনীতি নেই, সেক্স নেই, তাহলে কি নিয়ে লিখবো? প্রেম লিখতে পারেন না, তাহলে কি প্রেম লিখবো? তা বানিয়ে লিখবো? শুনুন, এগুলোর তিনটেই ভাইটাল, রাজনীতি, ধর্ম এবং সেক্স, যৌনতা। এমনি মানুষ তো পলিটিক্যাল অ্যানিম্যাল বলছেন,
বলা হয় যে রাজনৈতিক জীব, অবশ্যই রাজনীতির বাইরে মানুষ বলে কিছু হয়ই না, মানুষের কোনো অস্তিত্বই হয় না। তো এই পলিটিক্যাল অ্যানিমাল কিভাবে সে পলিটিক্যাল, এ তো লেখককে দেখাতে হবে, তাই না? যে মনে করছে আমি কোনো পলিটিক্স করছি না বাবা, সে সবচেয়ে বেশি পলিটিক্স করছে, সেটাকে ধরতে হবে। তার মানে যে নিরপেক্ষ বলছে তিনি সবচেয়ে বেশি একেবারে খুবই গোলমিলে লোক। কারণ কারণ গণতন্ত্রে আবার নিরপেক্ষ হয় কি করে? আর তাছাড়া এগুলো মিথ্যে কথা এই জন্যে যে আমার মত তুমি মানছো না মানে তুমি আমার শত্রু, আমি আমার কথা শুনছো না মানে তোমাকে আমি ঘৃণা করি। আমি একজন রাজনৈতিক নেতাকে, একদম দক্ষিণপন্থী নেতা, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে আমার ভক্ত, কিন্তু খুব ভালো মানে সাহিত্য পাঠক, আমারও পাঠক, কিন্তু সে ঘটনা চক্রে সে বিজেপির নেতা, আমার বাড়ি গেছে। আমি বললাম যে নামটা বলেই দিই, কিচ্ছু হবে না। আমি বললাম যে শ্রমিক, তুমি আমাকে একটা কথার উত্তর দাও। বসে আছে ও কিন্তু 1 ঘন্টা ধরে বসে আছে, খাওয়া দাওয়া করছে, আছে ক্যামেরা ফ্যামেরা সব নিয়ে গেছে, সব আছে ওর সঙ্গে আছে। যে আমি শ্রমিক, তুমি আমাকে একটা কথা বলো। বলুন দাদা। বলে রাজনীতিতে ঘৃণা কখনো কি রাজনীতির উপাদান হতে পারে? ভেবে বলো, মানে ঘৃণাটা রাজনৈতিক উপাদান। মানে আমি তোমাকে ঘৃণা করলে আমি একজন বাহাদুর, আমি তোমার কেচ্ছা করতে পারলে আমি একটা বাহাদুর। বাঙালির যে রাবীন্দ্রিক পালস যেটা, সেটা জানে না। নজরুলের যে 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 স্পন্দন, সেটা জানে না। যেগুলো পলিটিক্যাল কালচার বলে যে জিনিসটা থাকে, সেটা তো ধ্বংস হয়ে গেছে। এতে লজ্জা পাওয়া উচিত যে তুমি ঘৃণা হলো তোমার উপাদান, তুমি ঘৃণা করবে। এটা চৈতন্য বলেছেন ঘৃণা করতে মানুষকে। কবি কঙ্কন মুকুন্দ দাস কি এই যে বলে যে যে কি বাসদ্দা রাজনীতি কি বলে, আপনি ক্ষমতা বা কি বলে, বলো না, ক্ষমতার লোভে কি যেন বলতে চায়, মানে মানে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে? তুমি শ্রমিকের পাশে তো ছিলাম, শ্রমিকের পাশে তো ছিলাম। শ্রমিক যদি আবার কবে শ্রমিক চলে আসবে তাও আমি জানি না। ওই এই জন্য ওকে ভালোবাসি, ভুল করছে যে ও তো ভালো সাহিত্যের পাঠক, আমার পাঠক। আমি যে সেজন্য ওকে বলতে পারি, তখন আমি বললাম যে শ্রমিক বলো যে ঘৃণা কি ইয়ে হতে পারে, মানে উপাদান হতে পারে? তখন ও মুখটাকে এরকম ছিল, নামালো, মাথা নামিয়ে, বিশ্বাস করো এরকম করছে। কিন্তু কিন্তু বাসারদা, আমরা তো এইরকম আবুল বাসারকে অনেকে চাইতেও পারি। ধরুন, আমি কারোর কথা বলছি না, কারোর সঙ্গে তুলনা করছি না। ধরুন আপনারা থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের মননে, আপনারা আমাদের অভিভাবক থাকবেন। আপনাদের তো কোনো রাজনৈতিক মঞ্চ বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর স্বীকৃতির দরকার নেই। না, স্বীকৃতি ভীষণ দরকার আছে। একদম ভুল, উল্টো বলছো তুমি। তানসেনের তো রাজদরবার দরকার ছিল না আকবরের। নবরত্ন সভার মহাকবি কালিদাসের তো দরকার হয়েছিল। আমি মহাকবি কালিদাসের থেকে বড় লেখক নই। সূর্যর তীরে ঘর তুলে দিচ্ছেন রাজা, এ তো কালিদাসকে করা হচ্ছে না। ভবভূতি ছিল, ভাস ছিল, বিদ্রোহী লেখক ছিল, কিন্তু মহাকবি কালিদাসও তো ছিলেন, যিনি ক্ষমতা কেন্দ্রের খুব পাশেই ছিলেন। তাহলে কথাটা শেষ করতে দাও আমাকে। কবি কঙ্কন মুকুন্দরাম সুলতানের কথা লিখছেন নয়, উনি কৃষ্ণচন্দ্রের সভায় এসে প্রাণ রক্ষা করছেন, খেতে না পেয়ে মরে যাচ্ছিলেন উনি। ভারতচন্দ্র তাই। রাজানুকূল্যে পাপ নেই। আর তুমি যদি এত কথা বলো, রেনেসাসি যে রেনেসাস ম্যান, তারা জানতো ক্ষমতা কেন্দ্রের উপগ্রহ হিসেবে বিরাজ করত। হ্যাঁ, শোনো, প্রত্যেকটা পলিটিক্যাল ভার্সন তার কিন্তু একটা
লিটারেরি ভার্সন আছে। তাহলে কবি কঙ্কনের মতন এত বড় কবি, ভারতচন্দ্রের মতো মহাকবি, ভারতচন্দ্র না হলে মাইকেল হন না, তিনি রাজানুকূল্যে বেঁচে ছিলেন। তা আমার যদি পেট জ্বলে আর আমি গিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি যে আমায় কিছু সাহায্য করুন, তো পাপটা কোথায় হলো? কিসের পাপ? খুব সুন্দরভাবে বললেন। আমি এখানেই জিজ্ঞেস করছি, এটা কারণ খোলাখুলি আলোচনা হওয়া দরকার, খুব সুন্দরভাবে বললেন। কিন্তু ধরুন কখনো কখনো ওরা তো জানে না যে এরা রাজানুকূল্যে বেঁচে ছিল। অবশ্যই রাজানুকূল্যে তো আপনি ঠিকই বলেছেন, রেনেসা যে হয়েছে, ক্ষমতার কাছে না গেলে রেনেসাই হতো না, নবজাগরণই হতো না, হতো না। তাহলে কিন্তু এবারে এই যে বঙ্গবিভূষণের যে অনুষ্ঠান হলো, কিন্তু বিশ্বের বিখ্যাত বাঙালিরই তো ছিলেন, তো মমতার পাশে এসেছেন, তো অন্যায় করেছেন তিনি? তারা অত বড় বড় মানুষ, অত বড় বিজ্ঞানী, অত বড় অর্থনীতিবিদ, পাগল? হ্যাঁ, বরং ভাবা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এলেন কেন তারা? অবশ্যই অন্য দলেদের উচিত আমাদের পাশে আসছে না। এটা ভাবা উচিত। অবশ্যই বাসাদা, আমি এখানেই আসবো, কিন্তু তার আগে আপনাকে একটু বলি, কখনো কখনো তো এমন হয়েছে, মানে বিশেষ মুহূর্তে, যেমন ধরুন ভলতেয়ারকে রাষ্ট্রের বিরাগভাজন হওয়ার জন্য পালিয়ে পালিয়ে বাঁচতে হয়েছে। সে তো হয়েছে, কোপার্নিকাস হয়েছে, গ্যালিলিও হয়েছে, এমনকি কবি লোরকারও হয়েছে, পাবলো নেরুদারও হয়েছে। তাহলে কখনো কখনো আমি আপনাকে জিজ্ঞেস করি, কখনো কখনো রাষ্ট্রশক্তি, কখনো কখনো রাষ্ট্রের বিরুদ্ধ শক্তি, তাহলে একজন সাহিত্যিক বা কবি কোনো পক্ষে নিরপেক্ষ হতে পারেন না, একটা পথে তাকে যেতেই হয়। মকবুল ফিদা হাসানকে কি কাতারে মরতে হলো কেন? হ্যাঁ, আমি বাইরেরটা বুঝি, দেশেরটা তো বুঝি না। না, কেন? কেন? অত বড় প্রতিভা, ছোটখাটো প্রতিভা নয়। মকবুল ফিদা হাসান এতটুকু নয়, এত বড়। মরতে হলো কেন? দেশ ছাড়তে হলো কেন? সলঝেনিসিন দেশ ছেড়েছেন, সেটা আমার জ্ঞানের মধ্যে আছে। আর এখান থেকে যে মকবুল ফিদা হাসান চলে গেছেন, দেশ ছাড়তে হয়েছে তাকে, সেটা ভুলে গেছি। মানে এইটা আমার, এই যে আত্মবিরোধ, এটা আমার পছন্দ নয়। কিন্তু বাসাদা, কোথাও কোথাও আপনার মতো এত একজন মহান সাহিত্যিক, তার তো বিভিন্ন রাজনৈতিক, আপনি যেমন ধর্মর ক্ষেত্রে আপনার পাঠকের যেমন ধর্ম হয় না, সেরকম আপনার পাঠকের তো রাজনীতিও নেই। ধরুন যারা তৃণমূল করেন তারাও পড়ছেন, যারা সিপিএম করেন তারাও পড়ছেন, বিজেপি করেন তারাও পড়ছেন। তুমি আমার সব জানো হৃদব্রত, তুমি আমাকে প্রথম থেকে দেখে আসছো। স্বাগত যতদিন বেঁচে ছিলেন, আমার কলম ততদিন সবচেয়ে স্বাধীন ছিল। আমার আর কিছু বয়স হয়েছে, আমার আর দারুণ কথা বলেছেন, ততদিন বেশি স্বাধীন ছিল। অবশ্যই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রিটিসিজম করেছি, কিন্তু উনি কিচ্ছু মনে করেননি। এটা আমি ভালো বলবো না? তুমি যখন বলছো খুলতেই চাইছো, তাহলে খোলো। তারপরে তিনি আমাকে সম্মান দিচ্ছেন, এই আমি তো কি করবো তাহলে? কিন্তু ভবিষ্যতে ধরুন এখন বামেরা বলছে, তো সমালোচনা তো নিতে পারেনি ওরা তো পারে না। আমি নিজে বাম হই বলছি। তাহলে কখনো ভারতীয় জনতা পার্টি উত্তম কুমারকে মর্যাদা দিয়েছিল বামরা? দিয়েছিল? রবীন্দ্রনাথকে বলেছে মেনে নিলাম, রবীন্দ্রনাথকে তো পছন্দ করেনি এরা। এরা গুণগ্রাহী কবে হলো? তাহলে কোনোদিন যদি সেটা জ্ঞানপীঠ হোক বা অন্য কোনো পুরস্কার হোক, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার দেয়, সেটাও গ্রহণ করবেন? অবশ্যই করব। কেন, কি পাপ হলো? আমাকে যদি এখন বাংলা একাডেমি, সাহিত্য একাডেমি দেয়, নেবো না কেন? আমি তো বলছি নেবো না। আর আমি যদি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় মানা করবেন না, এও আমি বলে দিতে পারি। আরে মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীদেরও তো পুরস্কৃত করছেন। অবশ্যই। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসব। না, এবার সরাসরি চলে যাব সাহিত্যে। আর এই সময়ের কথা, কোথাও কি বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, আজ থেকে 2 দশক আগে আমরা জিজ্ঞেস করতাম না, ক্যামেরার সামনে আলোচনা করতাম না, হয়তোবা আমরা ভাবতামই না। এখন কি তাহলে কোথাও বাঙালিদের মধ্যে হিন্দু মুসলমানের বৈষম্য চড়া হয়েছে? কোথাও কি আমরা আগের থেকে অনেক বেশি সাম্প্রদায়িক হয়ে উঠেছি? কথায় কথায় কি সংস্কৃত, আরবি, ফার্সি, উর্দু বলছি, তাহলে বাঙালি হিন্দু
বাঙালি মুসলমান কি হীনমন্যতায় ভুগছেন? জবাব দেবেন আবুল বাসার। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ টক উইথ ঋতব্রততে।